ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, গুড মর্নিং। এরা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? Yeah, I'm also fine. যাই হোক, এই দুর্দিনে ভালো থাকাটা অনেক বেশি দরকার, খুবই দরকার। আর কি যেন বলছিলাম, আমাদের যে করোনা কবে যাবে আর কবে যে আমরা ফিজিক্যাল ক্লাসে যাব, আল্লাহই জানে। যাই হোক, মেয়েরা পড়াশোনায় চলে আসে। আমরা কালীন ছাড়ি করছিলাম শর্ট সিলেবাস অনুযায়ী। তোমরা কি কালীন ছাড়ির কোনো হোমওয়ার্ক ছিল গত দিনে? হ্যালো, মেয়েরা হোমওয়ার্ক ছিল? নো স্যার, কোনো হোমওয়ার্ক ছিল না। হ্যাঁ, ছিল না, কিন্তু ওই আধা গড় পদ্ধতিতে আমি তোমাদেরকে একটু বের করতে বলছিলাম, তাই না? ইয়েস স্যার। এস্টিমেটেড ভ্যালুটা কত হয়, তাই না? এটা তুমি কি জি স্যার, করেছিলাম। 58 টন আসছে আমার। 58 টন না? ইয়েস স্যার। এটা কে কথা বলছো, স্নেহা? জি স্যার। ফাইন। আর কেউ করছিলা মেয়েরা? স্যার আমারটা 59 আসে। 59? কে বলছিলা বলো তো? স্যার জোবাইদা। জুবাইদা, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ধরনেরই হবে। এখন প্রশ্ন হলো, স্যার আমরা যখন বোর্ড পরীক্ষা বা কলেজ পরীক্ষা দিব তখন কি এটার জন্য নম্বর কাটবে? না, এটা তো কাটবে না। কারণটা হলো কি মেয়েরা, আমরা এখানে যে এই রেখাটা টান নেই, এটা কি মুক্ত হস্ত না? এই যে আমরা জি স্যার। এখানে যে রেখাটা দিই, এটা কি মুক্ত হস্ত না স্কেল দিয়ে? মুক্ত হস্ত। মুক্ত হস্ত হলে তো প্রবলেম থাকতেই পারে, কারণ এক একজনে এক এক দিকে টান দেবে। অর্থাৎ এটা কিন্তু মনে রাখা দরকার। এই এই যে আমি পদ্ধতিটা বললাম, মুক্ত হস্ত, তারপরটা আধা গড়, তারপর 40 গড়, এই সবগুলো পদ্ধতির মধ্যে এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ এইটা, কারণ ম্যান টু ম্যান ডিফার করবে। একজন এই দিক দিয়ে টান দিবে, আরেকজন ওই দিক দিয়ে টান দিবে, অর্থাৎ এটা ম্যান টু ম্যান কিন্তু ডিফার করবে। সুতরাং এইটাকে আমরা আহ, ভুল ধরবো না, ঠিক? somebody says it is 58 tons, somebody 59, 59.5, etc etc। এটা কিন্তু হতেই পারে। অতএব আমরা এটাকে ইগনোর করব, মানে টিচাররা এটাকে ভুল ধরবে না। এটা কি আমরা বুঝতে পারলাম? খাদিজা, তুমি কি আসো আমার সাথে? জি স্যার, আসি। হ্যাঁ খাদিজা, তুমি কি আমার কথাটা বুঝতে পারছো যে এটা যেহেতু ফ্রি হ্যান্ড কার্ভ মেথড, অর্থাৎ মুক্ত হস্ত রেখা পদ্ধতি, অতএব there is some error and it is differ from man to man। অর্থাৎ এটা যেহেতু মুক্ত হস্ত পদ্ধতি, অতএব এটা কিন্তু ডিফার করবে একজন থেকে আরেকজনের। তবে ইয়া হবে না, মানে এটা বিরাট যে একজনের 100 হলো, একজনের 2 হলো, এরকম না। স্মল কোয়ান্টিটি ডিফার করবে, মানে ছোটখাটো কিছু ডিফার করবে। এটাকে আমরা একসেপ্ট করবো। হাউএভার, আমি যেটা করলাম, এটার উপরে একটা হোমওয়ার্ক দিয়ে আগামীকাল ইনশাল্লাহ এই হোমওয়ার্কটা নিয়ে আমি তোমাদেরকে উত্তর মিলাই দিব। তা আমরা একটা হোমওয়ার্ক, আর দিনের শুরুতেই আমরা একটা হোমওয়ার্ক দিয়ে শুরু করে দিব। স্যার আপনি এটাও বলছিলেন যে এটা 10 থেকে শুরু হয়েছে, কিসের জন্য আপনি এটা এরকম বলছিলেন? এটা বলবেন বলে। হ্যাঁ, কি 10 থেকে? মুক্ত হস্তটা কেন 10 থেকে টানা হয়েছে, 20 থেকে টানা হয়নি? 10 থেকে মানে বুঝলাম না। মানে হচ্ছে স্যার আমরা গ্রাফ করছি না স্যার, আপনি বলছেন মুক্ত হস্তটা কেন শোনো, 10 ঠিক থেকে আছে, টানা। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কথাটা বুঝলাম। পরে আবারও আলোচনা করতেছি। প্রত্যেকটাতেই তো গ্রাফ আছে, তখন ওটা তোমার সমাধান হয়ে যাবে আশা করি। ওকে স্যার। একটু দেখে নিই হোমওয়ার্কটা আগে দিয়ে নিই, রাইট ডাউন।
নিম্নলিখিত কালিক সারি ব্যবহার করে দেখো আমরা কি লিখলাম বেরা, আমি উচ্চারণ করতেছি, একটু লেখো। নিম্নলিখিত কালীন শাড়ি ব্যবহার করে মিস মধুমিতা মনে করেন যে 1998 সালের উৎপাদন 120 টন হবে। এই কথাটা আমরা লিখলাম, অনেকটা স্টেম হিসেবে লিখলাম, মানে উদ্দীপক হিসেবে লিখলাম। বলার আগে দাগাটা দিয়ে নেই। আর উৎপাদন ব্র্যাকেটে লিখলাম টন। টন আমরা দিলাম ডাটাটা দিয়ে দিলাম। এরা দেখো সাল দিয়েছি 1990 থেকে 96 পর্যন্ত, উৎপাদন দিয়েছে 20, 15 ইত্যাদি ইত্যাদি। এই ছিল মোটামুটি আমাদের ডাটা। আমরা কি ডাটাটা লিখতে পেরেছি? মেয়েরা তোমরা কি লিখতে পেরেছো? জি স্যার, লিখতেছি। আচ্ছা, লেখা শেষ হলে বলো। স্যার আমাদের কি কোনো স্ট্যাটিস্টিক্স এর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে? হ্যাঁ দিব, সিলেবাস শেষ হলে দিয়ে দেবো। সিলেবাস শেষ হলে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করব। স্যার আমাদের শর্ট সিলেবাস, হ্যাঁ বলো। আমাদের শর্ট সিলেবাসের উপর যে প্র্যাকটিক্যাল গুলো ছিল সেগুলো কি স্যার করতে লাগবে নাকি না করলেও হবে? প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যাল, আলাদা পরীক্ষা না। আমাদের থিওরি 75, প্র্যাকটিক্যাল তো 25। জি স্যার, যে শর্ট সিলেবাসে যে চ্যাপ্টার গুলো ছিল সেটা যে চ্যাপ্টার গুলো আছে তার প্র্যাকটিক্যাল করব। শর্ট সিলেবাসের যে সিকিউ এমসিকিউ আছে সেটা করব। অর্থাৎ এখন শর্ট সিলেবাসে আমাদের অরিজিনাল সিলেবাস। ওকে স্যার। আচ্ছা, এখন বেরা এখানে একটু কারেকশন করব, দয়া করে দেখো। এখানে আমি বলছিলাম মিস মধুমিতা মনে করতেছে যে 98 সালের উৎপাদন হবে কত, 120 টন। আসলে এটা একটু বেশি করে দিয়ে ফেলছি, কারণ 1996 কত আছে, 48, তাই না? এটা আমি একটু ভুল করেছি, ডাটাটা পরে দিয়েছি তো, এই জন্য এটা 120টা একটু কেটে এটাকে তোমরা লিখো 60 টন, 60 টন লিখো। এটা কিন্তু তোমাদের ভুল না, এটা আমি এই ডাটাটা পরে দিয়েছি জন্য এটা আবার একটু ভুল হলো আর কি। তো যাই হোক, এটা ব্যাপার না। তাহলে এখন বলো তো, আমাদের কালীন শাড়ির তথ্য দেওয়া আছে 90 থেকে কত পর্যন্ত, 96। আর তোমাকে গেস করতে বললাম, অর্থাৎ তোমাকে অনুমান করতে বললাম কত, 1998 সালের। আর 98টার ওই যে মহিলা
উনি মনে করেন যে এটা আসলে 60 টন হতে পারে। আমরা এখন এটা ভেরিফাই করব যে আসলে মধুমিতার কথা ঠিক আছে কিনা, 60 টন হবে না, কম হবে না, বেশি হবে। এইটাকে কিন্তু আমরা স্টেম বলি, বুঝছো? এটাকে কিন্তু আমরা হায়ার অর্ডার বলি, স্টেমের হায়ার অর্ডার বলি। আমরা কি এটুকু পর্যন্ত লিখতে পারছি মেয়েরা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এইবার নিচে লিখো, এই জায়গাটার নিচে লিখো, মুক্তহস্ত রেখা পদ্ধতি ব্যবহার করে, মুক্তহস্ত রেখা পদ্ধতি ব্যবহার করে, মুক্তহস্ত রেখা পদ্ধতি ব্যবহার করে মিস মধুমিতার স্যার আরেকবার বলুন তো। কি মুক্তহস্ত রেখা পদ্ধতি ব্যবহার করে মিস মধুমিতার প্রাক্কলন সম্পর্কে, প্রাক্কলন, প্রাক্কলন মানে এস্টিমেটেড, মিস মধুমিতার প্রাক্কলন, প্রাক্কলন সম্পর্কে মন্তব্য করো, প্রাক্কলন সম্পর্কে মন্তব্য করো। প্রাক্কলন মানে এস্টিমেট করা আর কি, এস্টিমেটেড ভ্যালু। উনি যে এস্টিমেট করছে যে অন্যান্য অবস্থা, স্যার মিস মধুমিতা তারপর লাইনটি কি? মিস মধুমিতার প্রাক্কলন, এই যে এখানে লিখছি দেখো, প্রাক্কলন, প্রাক্কলন সম্পর্কে মন্তব্য করো। প্রাক্কলন করা মানে তার প্রাক্কলন ভবিষ্যৎ সম্পর্কে যে মন্তব্য করছে এটা তোমাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কে যেন আমাদের অ্যাসাইনমেন্টের কথা বলবে, আমাদের অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু এইরকমই হবে। অর্থাৎ আমি একটা অঙ্ক দেবো, তোমরা করবে, তারপর মন্তব্য করবে। যেহেতু সবাই আমাদের স্যার একই একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার মানে হচ্ছে কি, তাহলে এখন আমাদের যে শর্ট সিলেবাস আছে ওইগুলোর প্র্যাকটিক্যাল গুলো থাকবে, আর অন্যান্য প্র্যাকটিক্যাল গুলো তাহলে তো আর লাগবে মানে না, সেগুলো লাগবে না, দেখাবো। কিন্তু খাতায় থাক, খাতাতে কেটে ফেলিও না, জি খাতায় স্যার, থাকলে থাক, অসুবিধা নেই। বুঝছি। খাতায় থাকলে অসুবিধা নেই, তো বেশি থাকলে অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমরা এখন এটা কি করব? গতদিনে যে অঙ্কটা করছিলাম হুবহু ওইভাবে করব, তবে গ্রাফ পেপারটা একটু বড় নিতে হবে, জানো? কারণ 96 পর্যন্ত তো মান বসাবো, তারপর 97 থেকে 98 ওই বরাবর একটা আবার রেখা, 98 বরাবর একটা রেখা আবার গ্রাফ পেপারে নিতে হবে। অর্থাৎ গ্রাফ পেপারটা একটু বড় নিতে হবে। অর্থাৎ আমরা অর্ধেকটা গ্রাফ পেপার নিতাম, তো অর্ধেকটা নিও না, ফুল গ্রাফ পেপারই দিও, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, নেওয়ার পর ওই যে গতকাল যেভাবে এস্টিমেট করছিলাম, এস্টিমেট করার পর তোমরা আগামীকাল তো রোববার, রোববারের সকাল 10টায় ক্লাস আছে, তখন তোমরা বলবা, আমি মন্তব্যটা করে দেবো আর কি। তোমরাও পারবা, 60-এর নিচে হবে বা উপরে হবে, যাই হোক, তখন আমরা বলবো যে মধুমিতার মন্তব্য বা প্রাক্কলনের মানটি সঠিক নয়। আর যদি 60-এর কাছাকাছি হয় তাহলে আমরা বলবো প্রায় সঠিক। আর যদি ধরো যে একদম 62, 63, 64 হয়ে গেল, মানে 60-এর অনেক উপরে চলে গেল, তখন আমরা বলবো সঠিক নয়। অথবা 52, 53, 54 হলো, অর্থাৎ এক পার্থক্য হলে প্রায় সঠিক বলবা, এক বা দুই পার্থক্য হলে প্রায় সঠিক বলা যায়। আর যদি 2-এর বেশি হয়ে যায় তাহলে আমরা বলবো যে সঠিক নয়, ঠিক আছে? আর এক্স্যাক্টলি যদি 60 হয় তাহলে তো আমরা সঠিক বললাম। তাহলে তিনটা কথা থাকলো, একটা সঠিক, এটা প্রায় সঠিক, আর এটা সঠিক নয়। এই তিনটা কথা মনে রাখতে হবে, ঠিক আছে মেয়েরা? জি স্যার। আচ্ছা, এইটা আমরা হোমওয়ার্ক করবো আজকে। কবে করবো মেয়েরা? আজকে। আজকে করবো। আজকে। আচ্ছা, রেদওয়ানা তুমি কি পার্টিসিপেট করেছো? জি স্যার করেছি। থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা কি যেন ওই যে ইয়ার আরমানি টোলা, ওর নাম কি, সুমাইয়া নাকি সাবিকুন নাহার, সাবিকুন নাহার আছো তুমি? জি স্যার আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা হোমওয়ার্কটা দিলাম, এটা কিন্তু করবো, আজকেই করবো ইনশাল্লাহ। এখন নতুনে যাব, তাহলে বলো তো মেয়েরা, কালীন শাড়ির উপাদান আমরা কয়টা বলছিলাম? 4টা। 4টা। তার মধ্যে প্রথমটার নাম কি? সাধারণ ধারা। সাধারণ ধারা, রাইট। এই সাধারণ ধারা নির্ণয়ের পদ্ধতি আবার কয়টা? 4টা। প্রথমটার নাম হলো মুক্তহস্ত রেখা পদ্ধতি, এটা আমরা করে ফেললাম।
তারপরটার নাম আধা গড়, তারপরটা 40 গড় বা চলমান গড়, তারপর হলো ন্যূনতম বা ক্ষুদ্রতম বর্গ পদ্ধতি। ওইটা সিলেবাসে নাই। তাহলে আমাকে যদি বলা হয় যে হাউ মাচ মেথড ফর ফাইন্ডিং সিকুলার ট্রেন্ড, দেন ইউ সে 4, কিন্তু আমার বলবো 4টা। আবার যদি বলি যে হুইচ ওয়ান ইজ বেটার মেথড ফর ফাইন্ডিং সিকুলার ট্রেন্ড, দেন উই অলসো সে লিস্ট স্কয়ার, মানে লাস্টেরটা ন্যূনতম বর্গ পদ্ধতি। আর পরীক্ষায় আসবে না, কিন্তু এটা জানতে হবে। আচ্ছা, এরপরে 1 2 3 এর মধ্যে প্রথমটা আমরা শেষ করলাম, দ্বিতীয়টা আজকে আমরা করব আধা গড়। আধা গড় পদ্ধতির সাহায্যে স্যার এইগুলোকে, একটা কোয়েশ্চেন ছিল আমার। হ্যাঁ বলো বলো। স্যার কালীন সারির যে উপাদান 4টি, সাধারণ ধারা, রীতিগত ভেদ, চক্রক্রমিক, হ্রাসবৃদ্ধি আর অনিয়মিত ভেদ। স্যার এখানে আমাদের বইতে স্যার শুধু সাধারণ ধারাই হচ্ছে 3টা যে নিয়ম পদ্ধতি পদ্ধতি, ওই 3টা পদ্ধতি ম্যাথ দেওয়া। তো স্যার কালীন সারি বাকি যে 2টা ঋতুগত ভেদ আর চক্রক্রমিক, হ্রাসবৃদ্ধি, অনিয়মিত ভেদ, এই 3টে স্যার ম্যাথ কোনো দেওয়া নেই। ওগুলো আমাদের সিলেবাসে নাই, ওগুলো মেজারমেন্ট আমাদের সিলেবাসে নাই। সেগুলো শুধু থিওরি হিসেবে পড়ে যাবো। অর্থাৎ শোনো, আমি এখন তোমার প্রশ্নের উত্তর দিই। কালীন শরীর উপাদান 4টা, তার মধ্যে 3টা পরিমাপ করা যায়, মানে মেজারমেন্ট করা যায়। সাধারণ ধারা, ঋতুগত ভেদ আর হলো কি চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি, এই 3টা মেজার করা যায়, মানে পরিমাপ করা যায়। কিন্তু অনিয়মিত মানে যেটা ইরেগুলার, সেটা আমরা মেজার করতে পারি না। বলছিলাম যে আর্থকুয়েক যেমন আছে, অথবা ন্যাচারাল ডিজাস্টার যেটাই বলো, যেমন মনে করো এই COVID-19 আসলো ইত্যাদি, এগুলো কিন্তু আমরা অনিয়মিত ভেদের মধ্যেই দিব। কারণ ওগুলো আসবে, অর্থনীতির উপর প্রভাব ফেলবে, চলে যাবে, কিন্তু মেজার করতে পারবো না যে কত বছর পর আসবে বা আসবে না, বা সাইকেলটা কি হবে। তো যাই হোক, কালীন শরীর 4টা উপাদানের মধ্যে 3টা আমরা পরিমাপ করতে পারি, আর একটা পারি না, ওটা বাদ। আর বাকি থাকলো 3টার মধ্যে একটা আবার আমাদের সিলেবাসে আছে পরিমাপ গুলো, সেটা হলো সাধারণ ধারা। অর্থাৎ আমাদেরকে জানতে হবে যে সাধারণ ধারা পরিমাপের পদ্ধতিগুলো এবং তার অঙ্ক, তারপরে আবার তার মধ্যেও আবার লাস্টেরটা বাদ, ক্ষুদ্রতম বর্গ পদ্ধতি। সোজা কথা, কালীন শরীর উপাদান 4টা, তার মধ্যে প্রথমটা 3টা পদ্ধতির মাধ্যমে আমরা অঙ্ক করব। সোজা কথা 3 ধরনের অঙ্ক করব, তার মধ্যে এক ধরনের অঙ্ক শেষ, আর এক জি স্যার, ধরনের বুঝছি। অঙ্ক এখন থ্যাংক ইউ করতে স্যার। যাচ্ছি, আধা ঘর পদ্ধতি। আমরা কি এখন বুঝতে পারলাম? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন আধা ঘর পড়বো। আধা ঘর সম্পর্কে একটু ধারণা দেই। গ্রাফে প্লট করলাম, এই পাশে সময় থাকলো, এই পাশে ডেটা থাকলো, তথ্য ক্রয় বিক্রয় যাই থাকে একটা কিছু থাকলো। দেখো, আমরা এখানে একটা কালীন সারি দেবো। কালীন সারি মানে কি, সময়ের সাপেক্ষে তথ্য থাকবে। সময় দিলাম, ক্রয় বিক্রয় যাই কিছু দিলাম, গ্রাফে প্লট করলাম। আর যে ডাটাগুলো পাবো, সেই ডাটাগুলো কিন্তু গড় বের করা যায়। আধা গড় মানে অর্ধেকটা গড়, মনে আছে কিনা জানি না। সেমি এভারেজ, সেমি মানে অর্ধেক, আর এভারেজ মানে হলো গড়। অর্থাৎ যদি 10টা সাল দেওয়া থাকে, তাহলে উপরের দিকে 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করলে একটা গড় পাবো, নিচের দিকে 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করলে যে মানগুলো দেওয়া থাকবে, 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করলে একটা গড় পাবো। আবার যদি 8টা থাকে, উপরের দিকে 4টা যোগ করে 4 দিয়ে ভাগ, নিচের দিকে 4টা যোগ করে 4 দিয়ে ভাগ। এখন প্রশ্ন করা যেতে পারে, স্যার যদি ইফ দেয়ার ইজ অড নাম্বার অফ ইয়ার্স, যদি বেজোড় সংখ্যক সাল থাকে, দেন হোয়াট ক্যান আই ডু? রিমেম্বার, যদি 7টা সাল থাকে, তাহলে উপরের দিকে 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করলাম, নিচের দিকে 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করলাম, মাঝেরটা বাদ। যদি 6টা থাকে, উপরে 3টা যোগ, নিচে 3টা যোগ, এই তো। আর অর্থাৎ বেজোড় সংখ্যক থাকলে মাঝেরটা বাদ, উপরে অর্ধেক নিচে অর্ধেক। এই জন্য এটার নাম আধা গড় বা সেমি এভারেজ। সেমি মানে অর্ধেকটা। এখন এই আধা গড়টা আবার গ্রাফে প্লট করলাম, দুটো বিন্দু পাবো, এটা স্কেল দিয়ে যোগ করবো, এইটাই হলো আধা গড়। এইটাই হবে আমাদের আধা গড় বা কালীন সারি রেখাও বলে এটাকে। আধা গড় বা কালীন সারি রেখা বলে। তাহলে আমরা ওভারঅল কি বললাম, আমি যে ডাটাটা দিব সেই ডাটাটার অর্ধেকটার গড় বের করব, তারপর গ্রাফে প্লট করব। গ্রাফে প্রথমে তো বিন্দুগুলো পাবো, সেটা হলো কালীন সারি মূল তথ্য বলা হয়। অরিজিনাল ডাটার জন্য কতগুলো বিন্দু পাবো,
তারপর আধা ঘরের জন্য একটা রেখা পাবো, বাস শেষ। এখান থেকে একটা এস্টিমেট করলে এই আগের মতো আমরা এইভাবে এস্টিমেট করবো। অর্থাৎ যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলোর বাইরে পিছনেও থাকতে পারে, সামনেও থাকতে পারে। অর্থাৎ আমি তোমাকে 2010 সাল পর্যন্ত দিলাম, 12, 13, 14 হতে পারে। আবার আমি তোমাকে 2000 থেকে যদি ডেটাটা শুরু করি, তুমি 1999, 98 এগুলো পাবা। তখন আবার নিচের দিকে আমরা ডেটাটা টান দিব, ওই রেখাটাকে বর্ধিত করবো, তখন আবার এই দিক থেকে মানটা কালেক্ট করবো। তবে এটা আসে না পরীক্ষায় ফ্রন্টেরটাই আসে, অর্থাৎ এই উপরেরটাই আসে। এই হলো মোটামুটি আমার আধা ঘর সম্পর্কে কথাবার্তা। এখন আমরা অঙ্ক করব আধা ঘর সম্পর্কে। অঙ্ক করলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন অঙ্ক করব আধা ঘর, এটা কিন্তু সিকিউতে আসে, মনে রাখবা। অঙ্ক ব্র্যাকেটে লিখো সিকিউ, সিকিউতে এটা কিন্তু আসে, খুব আসে। লিখো, নিম্নলিখিত তথ্য ব্যবহার করে নিম্নলিখিত তথ্য ব্যবহার করে আধা ঘর পদ্ধতির মাধ্যমে নিম্নলিখিত তথ্য ব্যবহার করে আধা ঘর পদ্ধতির মাধ্যমে 1, 2, 3, 4, 5, 6, 7 2009 সালের সম্ভাব্য বিক্রয় নির্ণয় করো। 2009 সালের সম্ভাব্য বিক্রয় নির্ণয় করো। আচ্ছা, আমরা এখন কি বললাম একটু বলি। আমার তো মুখে মুখে বলতেছি, তবে সারাংশ এর ধরনের। নিম্নলিখিত তথ্য ব্যবহার করে আধা ঘর পদ্ধতির মাধ্যমে 2000 কত বললাম, 2000 কত সাল, 9 সাল। 2009 না, ইয়েস। 2009 সালের সম্ভাব্য বিক্রয় নির্ণয় করো। এই অর্থাৎ আমরা একটা গেজ করব, প্রাক্কলন করব বা এস্টিমেটেড ভ্যালু বের করব। এই ছিল মোটামুটি আমার আজকের দিনের কথাবার্তা। এখনো ডেটা দেইনি, দিব এখন। তাহলে ডেটাটা নাও। বিক্রয় কি দিব, 3টা শূন্য দেই, তারপর দেই টাকা, টিকে মানে টাকা। 3টা শূন্য আর টিকে লেখা মানে 1000 টাকা আর কি। 3টা শূন্য দিলে বুঝতে হয় 1000 টাকা। দুই হাজার 1, 2, 3, 4, 5, 6, 7, 7 পর্যন্ত দিচ্ছেন। আচ্ছা মেয়েরা দেখো, আমি বললাম যে 2001 থেকে, বলো তো এখানে যে আমি ডেটাটা দিলাম এটার নাম কি বলো তো? আধা ঘর পদ্ধতি। এটার নাম কি মেয়েরা? স্যার আধা ঘর পদ্ধতি। না না, এই যে জিনিসটা আমি যেটা বোর্ডে লিখলাম এটার নাম কি? হ্যাঁ, কালীন শাড়ি। কালীন শাড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ। এটার নাম কিন্তু কালীন শাড়ি।
এখন এই কালিনছড়ি থেকে আধা গড় পদ্ধতিতে এখানে 7 পর্যন্ত আমি তোমাকে ডেটা দিয়েছি, 90,000 আর কি বিক্রয়। এখন এইটাকে তোমাকে ওই আধা গড় পদ্ধতির সাহায্যে ওই গ্রাফে যেমন করলাম না, ওই রকম করে আধা গড় পদ্ধতির মাধ্যমে তোমাকে ইয়াটা বের করতে হবে আর কি, কি 2008 সালের যে এস্টিমেটেড সেল, সেই 2009 সালের এস্টিমেটেড সেলটা তোমাকে বের করতে হবে। এই হলো মোটামুটি আমার এখানকার কথাবার্তা আর কি। তো ডেটাটা শেষ হলো, আমরা এবার সমাধানে যাব। তাহলে মেয়েরা লিখো সমাধান। সমাধান দেওয়ার পর লিখো, সমাধান কথাটা লিখার পর লিখো আধা গড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয়ের তালিকা। আধা গড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয়ের তালিকা। সমাধান। আধা গড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয়ের তালিকা বলার পর এটাকে উঠাই নিলাম আমরা। সাল 2001, 2, 3, 4, 5, 6, 7। মুছে ফেললাম। মেয়েরা মুছে ফেলছি। বলো তো প্রথমটা কত ছিল? 35। জি স্যার 35। দ্বিতীয়টা কত ছিল? 43। স্যার 43। 43। 40। 40। তারপরটা 40। ইয়েস স্যার। 40 তারপরটা 70। 70। 70 পাইছি। থ্যাংক ইউ। 70 তারপরটা 65। 65। 100। 100। 90। এটা হলো মূল তথ্য। ভালো কথা, এটাকে কিন্তু আমরা মূল তথ্য বা অরিজিনাল ডেটা বলি। মূল তথ্য মানে স্যার যেটা দেয়, পরীক্ষার প্রশ্ন যেটা থাকে ওটাকে অরিজিনাল ডেটা বলে বা মূল তথ্য বলে। এখানে একমাত্র নতুন কলাম করতে হবে যেটার নাম আধা গড় বা সেমি এভারেজ। এই আধা গড়টাই কিন্তু সাধারণ ধারা। সাধা লিখছি, সাধা মানে সাধারণ ধারা। এই আধা গড়টাকে কিন্তু আমাদের সাধারণ ধারা। ঠিক আছে, আধা গড় বা সাধারণ ধারা। এখন বেরা দেখো আধা মানে কি? অর্ধেকটা। অর্ধেকটার গড় বের করবো। ক্যালকুলেটর তৈরি আছে কয়টা মান? 1, 2, 3, 4, 5, 6, 7। 7টার অর্ধেক মানে কি? 3.5। 3.5 তো আর হইতে পারে না, তাহলে 3টা নিতে হবে। উপরের দিকে 3টা, নিচের দিকে 3টা। প্রথম 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, মাঝেরটা বাদ। পরের 3টা যোগ করে 3 দিয়ে ভাগ। ঠিক মাঝামাঝিতে বসাতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা প্রথম 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করে ঠিক মাঝামাঝিতে গড়টা লিখবো এবং পরীক্ষার সময় অ্যারোটা দিব। শেষের 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করে এরকম অ্যারো দিব। অর্থাৎ অ্যারোটা দেওয়া বাধ্যতামূলক। অ্যারো দিয়ে এই 3টার গড় কত হবে এখানে লিখবো, আবার নিচের 3টার গড় কত হবে, মাঝেরটা বাদ। কেন? যে অড নাম্বার অফ অবজারভেশন আছে, মানে এখানে মান আছে বিজোড় সংখ্যা। তাহলে যাদের ক্যালকুলেটর আছে দেখো তো, 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করো তো কত হয়? প্রথম 3টা স্যার আমি আসলে বসানোর নিয়মটা বুঝিনি। আচ্ছা, গড় মানে তো বোঝো, গড় মানে কি? যতটা মান থাকবে যোগ করি তত দিয়ে ভাগ, এটা প্রথম তো আমরা বুঝি, তাই না? শেষের 3টার গড়। এখন আধা গড় মানে কিন্তু সেমি এভারেজ। সেমি মানে অর্ধেকটার গড়। এখানে মান আছে কয়টা? 7টা। 7টার অর্ধেক কয়টা হয়? 3.5টা। 3.5টা তো নিতে পারবো না, এই জন্য মাঝেরটা বাদ। উপরের 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, নিচের 3টা যোগ করে 3 দিয়ে ভাগ। আর উপরের 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করলে 39.33 আসে। 39.33।
মেরা 10 মিনিটস লেট, মানে মাত্র 10 মিনিট বাকি আছে। এটা কিন্তু ইনকমপ্লিট থাকবে, ইনশাআল্লাহ আগামীকাল সকালে কমপ্লিট করব। আবার নিচের তিনটা স্নেহা দেখো তো, নিচের তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 85 85 কত? 85 দশমিক দিলাম, একটা জিরো দিলাম। আচ্ছা, এখন প্রশ্ন হলো স্যার যদি 8টা থাকতো তাহলে কি করতাম? তাহলে দেখো 8টা থাকলে উপরের 4টা যোগ করে 4 দিয়ে ভাগ। এখানে কিন্তু স্নেহা, সবাই মেয়েরা, খাদিজা দেখো, এই প্রথম 4টা যোগ করে 4 দিয়ে ভাগ করলে তার মাঝামাঝি কিন্তু তখন আবার অ্যারোটা এখানে হয়ে যেত। তোমরা আবার অ্যারো দিও না, প্রথম 4টা হলে তার মাঝামাঝি কিন্তু এই ফাঁকা জায়গাটাতে অ্যারো দিতে হবে। এটা কি আমরা বুঝতে পারছি? যদি 4টা মানে 8টা থাকতো মান, স্যার বুঝলাম না, স্যার আবার একটু বুঝতে বলবেন? পেরেছি। মানে একদম মাঝামাঝিতে অ্যারোটা দেব। আবার নিচের 4টা যোগ করে ঠিক মাঝামাঝিতে, সোজা কথা মাঝে ও যেটা, আচ্ছা, মাঝেটা হ্যাঁ, হলো স্যার এটা বুঝছি। ফাঁকা জায়গাও হতে পারে, আবার গা বরাবরও হতে পারে। যেটা হবে সেইটাতে জি অ্যারো দেব, ফাঁকা হলে ফাঁকা, না হলে নাই। যাই হোক, এখন মেয়েরা বলো তো, আধা ঘর, যে কোনো আধা ঘর পদ্ধতিতে সবসময় উত্তর কয়টা আসবে? দুইটা। দুইটা আসবে, একটা হলো ফার্স্ট হাফের জন্য আর একটা হলো সেকেন্ড হাফের জন্য। ঠিক আছে না? যে কোনো আধা ঘর পদ্ধতিতে সবসময় দুইটা উত্তর আসবে, উপরের দিকে একটা আসবে, নিচের দিকে একটা আসবে। ঠিক আছে না মেয়েরা, আমার কথা? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। আমার কথাবার্তা কিন্তু শেষ, এখন আমরা গ্রাফ পেপারে প্লট করব। প্রশ্ন হলো যে স্যার পরীক্ষায় তো গ্রাফ পেপারের কথা বলা নেই, ও না বলা থাকলেও তোমাকে গ্রাফে প্লট করতে হবে। অর্থাৎ কালীন শাড়ির ক্ষেত্রে আমরা সাধারণত বলা থাক না থাক আমরা গ্রাফ পেপারে প্লট করব। আর এই অঙ্কের ক্ষেত্রে গ্রাফ পেপারে প্লট না করলে তো তুমি এস্টিমেটই করতে পারবে না যে 2009 সালের সেল কত হবে, বিক্রয় কত হবে, এটা তো গেস করতে পারবে না। সোজা কথা, কালীন শাড়ির অঙ্কের ক্ষেত্রে আমরা গ্রাফ পেপার ম্যান্ডেটরি বলি আর কি, গ্রাফ পেপার তোমাকে দিতেই হবে, চাক না চাক। এটাতে তো দেওয়া বাধ্যতামূলক। আবার যেটা আগে অঙ্ক করলাম ওটাও তো বাধ্যতামূলক ছিল, কারণ নাহলে তুমি গেস করবে কোথা থেকে, অনুমান করবে কোথা থেকে। তাহলে আমরা এখন গ্রাফ পেপারে যাবো। গ্রাফ পেপারটা একটু বড় নিও, নাহলে ওই যে রেখা টানা যায় না, পুরো শীটটাই নিও। গ্রাফ পেপারটা পুরো শীটটাই নিও। এখন প্রশ্ন হলো ছোট শীট নিলে কি হবে? দেখো 5 ঘর অন্তর অন্তর আমরা সালগুলো বসাই। যদি নেহায়েত গ্রাফ পেপার ছোট হয় তখন আবার 2 ঘর অন্তর অন্তর বসাবো, খুব ক্লামজি হবে, মানে ইয়া হয়ে যাবে, ঘিঞ্জি হয়ে যাবে। এই জন্য আমরা 5 ঘর পর পর দিই আর গ্রাফ পেপারটা একটু বড় নিই। আর যদি নেহায়েত নাই পাই তাহলে 2 ঘর 3 ঘর অন্তর অন্তর সাল নিবে, একটু ছোট হবে আর কি, তবে উত্তর একই আসবে। তাহলে আমরা গ্রাফ পেপারে চলে গেলাম, বড় গ্রাফ পেপার। আর নেগেটিভ মান নাই, নিচের দিকে নিবা এল অক্ষরের মতো, এক্স অক্ষ ওয়াই অক্ষ দাও। আমি এটা মুছে ফেললাম মেয়েরা। দিলাম। আমরা কি গ্রাফ পেপার এক্স অক্ষ ওয়াই অক্ষ দাগাইছি? স্যার একেবারে নিচেরটা নিলে ভালো হয় নাকি একটু উপরেরটা নিলে ভালো হয়? একটু উপরে নিও, অসুবিধা নেই, একটু উপরে নিও। আচ্ছা স্যার। আমরা কিন্তু সবাই গ্রাফ পেপার প্রতিদিন তৈরি রাখবো, প্রত্যেক দিনই লাগবে, কালীন শাড়ির প্রত্যেক দিনই লাগবে। তোমরা কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস লোকেট করতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এইবার দেখো একটা নতুন পদ্ধতি শিখাচ্ছি মেয়েরা। সাল শুরু 2001 দিয়ে, অর্থাৎ প্রথমের দিকে 5 ঘর কেটে বাদ দিয়ে দিলাম, দেওয়ার পর 2001 লিখলাম। আর 5 ঘর অন্তর অন্তর আমরা সালগুলো বসে দিলাম। 5 ঘর অন্তর অন্তর আগে লোকেট করে নাও, আগে ট্রেস করে নাও। 1 2 3 4 5
6 7 পর্যন্ত সব 5 ঘর অন্তর অন্তর বসালাম। কেউ যদি মনে করে 10 ঘর অন্তর অন্তর বসাবো, বসায়ও, বড় হয়ে যাবে, ওটা খারাপ দেখা যাবে। আচ্ছা, নিচে তাহলে আমরা কি বসালাম? সাল। আচ্ছা, উপরের দিকে আমরা বসাবো বিক্রয় এবং সাধারণ ধারা। উপরের দিকে আমরা বসাবো বিক্রয়, আধা গড় বললে হয়, সাধারণ ধারা বললে হয়, সাধা। উপরের দিকে আমরা বসাবো হলো বিক্রয় আর হলো সাধা। সাধা মানে আধা, এই সাধারণ ধারা, আধা গড় যেটা পেলাম, সাধা। আচ্ছা, এখানে একটা শেখার বিষয় আছে, মেরে ভালো করে দেখো। এখানে আমরা যখন বিক্রয় বসাবো, দেখো তো বিক্রয় লোয়েস্ট কত? 35। যদি বিক্রয় লোয়েস্ট 35 হয়, তাহলে আমি এখানে যদি 0 থেকে শুরু করি, তাহলে কিন্তু এই 0 থেকে 34 পর্যন্ত কোনো মানেই নেই। 0 থেকে 34 পর্যন্ত মান নাই, তখন দেখা যাবে যে মানগুলো উপরের দিকে উঠে যাবে। আবারও বলছি, অর্থাৎ এখানে 0 থেকে 34 পর্যন্ত, 34 পর্যন্ত কোনো মান নাই। সঙ্গত কারণে আমরা উপরের দিকেও 5 ঘর ব্রেক করে দেবো। এটা কিন্তু নতুন পদ্ধতি শেখাচ্ছি। উপরের দিকে 5 ঘর ব্রেক করে দিয়ে এখানে লিখলাম 35। অর্থাৎ আমরা তা 35 আবার থেকে একটু বলবে নিয়মটা? আমি আবার বলি, এখানে লোয়েস্ট মান কত? 35। 35। এই জন্য 5 ঘর ব্রেক করে দিলাম, দেওয়ার পর ওখান থেকে 35 দিয়ে আমরা শুরু করলাম। অর্থাৎ আমরা বুঝাতে চাচ্ছি যে 0 থেকে 34 পর্যন্ত যেহেতু মান নাই, এই জন্য ব্রেক করে দিলাম। এখানে যেমন ব্রেক করে দিচ্ছি এক্সারসাইজে, এখানে একটা 5 ঘর ব্রেক করে দিয়ে ওখানে 35 লিখলাম। এখন প্রশ্ন হলো যে লোয়েস্ট ভ্যালু যদি 1000 হতো, তাহলে ওই 5 ঘর ব্রেক করে দিয়ে এখানে 1000 লিখতাম। লোয়েস্ট ভ্যালু যদি 10 হতো, তাহলে আর ব্রেক দিব না। এই 0 থেকে 10 এর জন্য আর কি ব্রেক দিব? তখন আবার 0 থেকে গতকাল যেমন করছিলাম অ্যাজ ইউজুয়াল করব। অর্থাৎ অনেক বড় যদি ফাঁক থাকে, গ্যাপ থাকে, তখন আমরা একটা ব্রেক স্যার দিই। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই ম্যাথে যদি আমরা 20, 40, 60, 80, 100 এভাবে অসুবিধা করে নাই, নিই তাহলে অসুবিধা কি নাই, হবে না? অসুবিধা নাই। আমি একটা সিস্টেম তাহলে কি শিখাচ্ছি। তুমি ভাঙ্গা চিহ্ন 0 দেওয়া থেকে, লাগবে? মেরে শোনো আমার কথা শোনো, 0 থেকে 20, 20 থেকে 40 করতে পারবো, আপত্তি নেই। কিন্তু এটা টেকনিক শিখালাম। যদি কথার কথা লোয়েস্ট মানটা 1000 হয়, তখন তো 0 থেকে 1000 পর্যন্ত তুমি কোনো মানই পাবা না। তখন তোমার গ্রাফটা একদম আসমানের উপর উঠে ঘোরাঘুরি করবে। যদি লোয়েস্ট মান 10,000 হয়, তখন তুমি তো 0 থেকে 10,000 পর্যন্ত কোনো মানই পাবা না। তোমরা কি আমার কথাটা বুঝছো? ইয়েস স্যার। মানে আমরা এই ব্রেক দেওয়ার সিস্টেমটা শিখেছি যদি লোয়েস্ট ভ্যালুটা অনেক বড় হয়। আর যদি কেউ মনে করে যে স্যার আমি এগুলো আপনার কথা বুঝি না, আমি আগের মতো 0 থেকে শুরু করবো, 0 থেকে 20 হবে। কিন্তু এটা একটা পদ্ধতি, আমরা টেকনিক শিখলাম, কোনটা অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব, টাইম উইল সে অর সিচুয়েশন। আমাদের যে সিচুয়েশন আসবে, সেই সিচুয়েশনটাই তোমাকে বলে দিবে যে হোয়াট ইজ দ্য পারফেক্ট ওয়ে অর ইন দিস সিচুয়েশন। However, স্যার এই নিয়মটা কি শুধু কালীন শাড়ির জন্যই? হ্যাঁ, এটা শুধু কারেন্সির জন্য, অন্য ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি না। ও। করি নেই বা করবো না, কারণ আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ এগুলোর ক্ষেত্রে করলে তো এই ফাঁকা থেকে যাবে। তুমি এখান থেকে যদি শুরু করো, তাহলে তো এই আয়তলেখ বা এইটা টাচ করবে না। মানে ইট ইজ অনলি ফর টাইম সিরিজ, অন্য ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো না। ওকে স্যার। আচ্ছা, তাহলে 35 এর পর 10 ঘর অন্তর অন্তর ফোঁটা দাও। স্যার 5 ঘর করে নিলেও হয়ে যায় 100 পর্যন্ত। বাবা হবে তো আমি জানি, কিন্তু আমি তোমাদেরকে টেকনিকটা শেখাচ্ছি। 35 এর পর 10 ঘর অন্তর অন্তর ফোঁটা দাও। 35 এর পরে 10 ঘর অন্তর অন্তর ফোঁটা দিলাম। এরপরে আমরা হাইয়েস্ট হলো কত? 100। তাহলে 35 আর 10 এ 45, 10 ঘর অন্তর 10 নিচ্ছি, 55, তারপরে হলো 65, 85 হবে না। তাহলে আমরা 10 ঘর অন্তর 20 নিব, মানে এক ঘর। সবাই তাই করবে, কিন্তু গ্রাফ পেপার বড় হলেও করবা। 10 ঘর অন্তর 20 নিব। তাহলে 35 এর পরে 10 ঘর অন্তর লিখলাম হলো 45। ও সরি, 35 আর 20 এ কত হয়?